নরেন্দ্র মোদী আইদার ভয়ে মমতা বন্দ্যোপাধ্যায়কে ঘাটাতে চান না, অভিষেক বন্দ্যোপাধ্যায় ঘাটাতে চায় না, আর না হলে নরেন্দ্র মোদী মমতা বন্দ্যোপাধ্যায়কে শাসন ব্যবস্থায় বসিয়ে রেখেছেন। মমতা বন্দ্যোপাধ্যায়কে দিয়েই তিনি দিল্লির থেকে পশ্চিমবাংলার শাসন করছেন। অভিজিৎ গাঙ্গুলি যে বক্তব্য রেখেছে, একজন বিশ্লেষক হিসাবে তোমার চ্যানেলে গত 2 বছর ধরে এই বক্তব্য রাখছি। ভারতবর্ষের স্বরাষ্ট্রমন্ত্রী হিসাবে অমিত শাহ, তার পশ্চিমবাংলার কনটেক্সটে যদি ভূমিকা দেখি তাহলে বলবো যে স্বাধীনতার পর সবচেয়ে দুর্বলতম স্বরাষ্ট্রমন্ত্রী। স্বাধীনতার পরে সবচেয়ে দুর্বলতম স্বরাষ্ট্রমন্ত্রী বাঙালির জন্য। বাঙালি চৌপাট হয়ে যাচ্ছে। মমতাকে বসিয়েই পশ্চিমবাংলার শাসন ব্যবস্থা পরিচালনা করছে, এই প্রশ্নটা যখন বহু দিন ধরে রেখে গেছি, তার অন্ততপক্ষে সমর্থন অভিজিৎ গাঙ্গুলির মাধ্যমে এসেছে। তার জন্য অভিজিৎ বাবুকে অসংখ্য অসংখ্য এবারে যে বঙ্গ বিজেপি বারংবার বলে তৃণমূলকে হারাতে হবে, যেই জন্য তারা বলেছিল যে বামরাও যেন বুকে পাথর রেখে 2026-এ তাদের ভোট দেয় যাতে তারা তৃণমূলকে হারাতে পারে, সেই বঙ্গ বিজেপিরই সাংসদ প্রাক্তন বিচারপতি অভিজিৎ গাঙ্গুলি তিনি বলছেন যে বিজেপি কতটা তৃণমূলকে হারাতে চায় এটাই নাকি একটা গভীর প্রশ্ন। দেখো, আমি তাই ওনার সাক্ষাৎকারটার পরে আমি ভাবলাম যে একজন বিচারপতির আসনে বসা এবং ঐতিহাসিক কিছু রায় দেওয়া, তারপরে সাংসদ হওয়া, তার কথার ওয়েটেজ আমার থেকে যে অনেক বেশি সেটা আমি বুঝতে পারলাম। কারণ তোমার চ্যানেল তো বটেই, পশ্চিমবাংলায় হেন চ্যানেল নেই যেখানে আমি প্রায় বছর দেড়েক ধরে বলে যাচ্ছি যে পশ্চিমবাংলায় তৃণমূল সরকারকে কি সত্যি বিজেপি সরাতে চায়? কেন্দ্রীয় নেতারা কি সত্যি সিরিয়াস? কারণ আমি যখন নানা স্তরে কথা বলেছি, আমি দেখেছি আরে আন্দোলন করনে সে কিয়া হোগা, এই কথাগুলো আমার কানে লাগতো। এবং যদিও কোনো রাজ্যে রাম মন্দিরের আন্দোলন ছাড়া বিজেপি কোনো রাজ্যে আন্দোলন করে ক্ষমতায় আসেনি, সব জায়গায় হিন্দু মুসলমানের রাজনীতি করেই এসছে, বিভাজনের রাজনীতি মধ্য দিয়ে এসছে। কিন্তু পশ্চিমবাংলায় এমন তো নয় যে নরেন্দ্র মোদী, মোহন ভগবতরা মমতা বন্দ্যোপাধ্যায়ের মাধ্যমেই শাসন করছে, অর্থাৎ ওখানে মমতা বন্দ্যোপাধ্যায়কেই তারা শাসন ব্যবস্থায় রেখে দিচ্ছে। দিনের পর দিন এটা মনে হয়েছে যে কেন্দ্রে একটা সরকার চলছে, তাহলে কি নরেন্দ্র মোদী আইদার ভয়ে মমতা বন্দ্যোপাধ্যায়কে ঘাটাতে চান না, অভিষেক বন্দ্যোপাধ্যায় ঘাটাতে চায় না, আর না হলে নরেন্দ্র মোদী মমতা বন্দ্যোপাধ্যায়কে শাসন ব্যবস্থায় বসিয়ে রেখেছেন। মমতা বন্দ্যোপাধ্যায়কে দিয়েই তিনি দিল্লির থেকে পশ্চিমবাংলার শাসন করছেন। দুটোর একটা হবে। তার কারণটা হলো যে দেখো, রাজ্য স্তরে বিজেপি সাংগঠনিক যে দুর্বলতা, সেটা দূর করবার জন্য ন্যাশনাল লেভেলের বিজেপির তেমন উদ্যোগ নেই। এখানে শুধু চিন্তন বৈঠক করে। আরে এতটুকু বোঝা একটা, এতদিন ধরে রাজনীতিবিদেরা সব জাতীয় স্তরে ক্ষমতায় আছে, হাওয়ায় তো নেই, আমাদের থেকে 100 গুণ বুদ্ধি রেখেই আছে। কিন্তু তারপরে আমার মনে হয় যে পশ্চিমবাংলায় যখন বিজেপি নেতৃত্ব কথা বলে পশ্চিমবাংলা নিয়ে, কেমন জানি সফট, নরম এবং কিছুটা প্লেইং টু গ্যালারি, মানুষকে উদ্বুদ্ধ করার জন্যই বলে। কিন্তু কতটুকু প্রকৃত বলে আমার সবসময় ডাউট হতো। ডাউট হওয়ার পেছনে অনেকগুলো কারণ। একটা তো প্রথম থেকে নরেন্দ্র মোদী বলে এসেছিল যে দিল্লিতে যদি বিজেপি সরকার হয়, এখানে মমতার সরকার, তাহলে ডাবল লাড্ডু, ওই থেকে। দ্বিতীয় যেটা মনে হয় যে যত বিজেপির উত্থান হয়েছে, মমতা বন্দ্যোপাধ্যায়ের শাসন দীর্ঘ থেকে দীর্ঘ হয়েছে, কারণ বিজেপির উত্থানের সাথে মুসলমানদের ভোট এক কাঠা তৃণমূল কংগ্রেসের দিকে গেছে। যত বিজেপির উত্থান হয়েছে, মুসলিমরা ঐক্যবদ্ধভাবে তৃণমূলকে ভোট দিয়েছে, ফলে মমতা বন্দ্যোপাধ্যায়ের কুশাসন তত স্থায়ী হয়েছে। কিন্তু যেটা বিজেপি হাতে ছিল, করতে পারেনি, করেনি কেন?
বা কেন জনসমক্ষে সেগুলো পুষ্টিকরণ করেনি? ধরো সারদাতে এমন এমন নাম ছিল বলেই খবর। সুদীপ্ত সেন এক এক সময় মানে সিবিআই যখন ইনভেস্টিগেশন করেছে সারদায়, সুদীপ্ত সেন এমন এমন নাম বলেছে, এমন এমন তথ্য দিয়েছে যারা এখন জেলের বাইরে থাকার কথা নয়। অর্থাৎ সারদা ইস্যুকে কেন্দ্রীয় সরকার মানে কেন সেইভাবে তৎপর হলো না? একইভাবে তোমায় আমি বলবো নারদা ইস্যুর ক্ষেত্রেও। শুধু তাই নয়, রাজ্যের শিক্ষক দুর্নীতিতে অভিজিৎ বাবুও তখন বিচারপতি, বিচারপতি অমৃতা সিনহা থেকে শুরু করে আরো অনেক বিচারপতিরা তাদের ইজলাসে বলেছেন যে সিবিআই কেন তদন্তটা একটা জায়গায় গিয়ে আটকে যাচ্ছে, কেন সিবিআই তদন্তটা তৃণমূলের নেতৃত্বের উপর পর্যন্ত, কারণ তাদের নির্দেশেই হয়েছে। তারপরেও শিক্ষক দুর্নীতিতে পার্থ চট্টোপাধ্যায়ের পরে আর কিছুতেই আগাতে চাইল না। কেন আগাতে চাইল? কালেকটিভ রেসপন্সিবিলিটির জায়গা থেকেও তো সিবিআই দেখতে পারতো, একবার ডাকতে পারতো, সেরকমও ডাকেনি। আবার সুজয় কৃষ্ণ ভদ্র একটা কোম্পানির কর্মচারী, তার 1.5 বছর জেল হলো, অথচ তার মালিক যার দুটো সম্পত্তি অ্যাটাচ করা হয়েছে তাকে সিবিআই আর ডাকলো না বা তাকে কোনো শাস্তির বিধান করলো না। আমরা দিনের পর দিন দেখেছি কয়লা দুর্নীতি থেকে শুরু করে গরু দুর্নীতি, পাচার দুর্নীতি ইত্যাদিতে ইডি অনুব্রত মণ্ডলকে শেষে ধরল বটে, কিন্তু তার জামিন পাওয়ার পিছনে যে কারণটা সেটা ভয়ঙ্কর কারণ, যা শোনা যায়, যা বিভিন্ন সংবাদ মাধ্যমে প্রকাশিত, যে সেটা হলো যে তার তথ্য প্রমাণগুলো বাংলাতে আছে, সেগুলো নাকি ট্রান্সলেশন করার লোক পায়নি, ট্রান্সলেশন হয়নি জন্য ওই অজুহাতে বেরিয়ে চলে আসে। আবার যখন 2021 সালে মমতা বন্দ্যোপাধ্যায়ের উপনির্বাচন না হলে 6 মাস পেরিয়ে যেতে পারে, মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখ্যমন্ত্রী পদ ছেড়ে দিতে হতে পারে, এরকম পরিস্থিতিতে তিনি দিল্লিতে চলে গেলেন, নরেন্দ্র মোদীর সাথে কি ঘুজঘুজ করলেন বৈঠকের নাম করে। তারপরে ইলেকশন কমিশন একটা অর্ডার মমতা বন্দ্যোপাধ্যায়ের বাই ইলেকশন নিয়ে সিঙ্গেল একটা অর্ডার বের করলো, যেখানে বলা হলো যে মমতা বন্দ্যোপাধ্যায় যদি এখন নির্বাচন না হন তাহলে কনস্টিটিউশনাল ক্রাইসিস হবে। কে বললো ক্রাইসিস হবে? কনস্টিটিউশন কি বলেছে নাকি মমতা বন্দ্যোপাধ্যায় কি মুখ্যমন্ত্রী হতে হবে? অন্য XYZ তো হতে পারতো। এবং তড়িঘড়ি ওই ইলেকশনটা উনার জন্য কেন করা হলো? নরেন্দ্র মোদীর সাথে বৈঠকের পরে কেন করা হলো? তাহলে কি শেষ পর্যন্ত নরেন্দ্র মোদীরা মমতা বন্দ্যোপাধ্যায়কে ট্রোজান হর্স হিসেবে ব্যবহার করছে? না হলে কেন মমতা বন্দ্যোপাধ্যায় হঠাৎ করে তার না আছে মানে অর্গানাইজেশনাল পাওয়ার না আছে কিছু, সে চলে গেল গোয়াতে, গোয়াতে জাস্ট বিজেপিকে ক্ষমতায় আনলো মমতা বন্দ্যোপাধ্যায়, কংগ্রেসের ভোটটা কেটে দিল এবং বিজেপি গোয়াতে ক্ষমতায় আসলো। একইভাবে ত্রিপুরাতে ওই ইলেকশনে মমতা বন্দ্যোপাধ্যায় বেশ কিছু 20টার উপরে আসনে 6% কাছাকাছি ভোট পেল, যেই ভোট কাটুয়া পার্টি হিসাবে মমতার ভূমিকার জন্যই কিন্তু বিজেপি দ্বিতীয়বার ক্ষমতায় আসলো। তার আগেও মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু কংগ্রেসকে ভেঙে ত্রিপুরাতে বিজেপিকে সাহায্য করেছে। আবার তুমি যদি মেঘালয়ে আসো, একইভাবে কংগ্রেসের এমএলএদেরকে মানে নিয়ে আসলো বিপুল টাকা, এই এমএলএদেরকে এনে কংগ্রেসকে দুর্বল করলো, এনডিএ সরকার ওখানে ক্ষমতায় বসলো। তাহলে এই দেনা পাওনাগুলো আবার একই সাথে যে ধনকরের বিরুদ্ধে এত বিষাদগার করছিল তৃণমূল কংগ্রেস, হঠাৎ করে কি করে আসামের মুখ্যমন্ত্রী দার্জিলিং এ সেই সময় মমতা বন্দ্যোপাধ্যায় তিনি এসে গেলেন, বৈঠক হলো। কি বৈঠক হলো? যে মমতা বন্দ্যোপাধ্যায় মানে বিরোধিতা করবেন না। কি বিরোধিতা করবেন না? ধনকরকে বিরোধিতা করবেন না, ভোটে তিনি অ্যাবস্টেইন থাকবেন, মানে বিরত থাকবেন। মুর্শিদাবাদের যে মানে ভয়ঙ্কর গোষ্ঠী সংঘর্ষ হলো, যখন বিচারপতি মানে কলকাতা হাইকোর্টে বিচারপতি বলছে আচ্ছা এনআইএ অ্যাক্টে তো কেন্দ্রীয় সরকার নিজের থেকেই তদন্ত করতে পারে,
তখন মোদি চুপ, এনআইএ তদন্তের কথা আর বলছেন না স্বরাষ্ট্রমন্ত্রী। এনআইএ তদন্ত যদি হতো তাহলে যারা কালপিট ছিল, যাদেরকে রাজ্য বিজেপি মনে করছে কালপিট, তারা সব জেলে যেত। ওই ছাড়টা কেন দেওয়া হলো? আবার 2021-এর নির্বাচনী হিংসা, নির্বাচনোত্তর হিংসায়, পোস্ট ইলেকশন ভায়োলেন্সে 5 দিনে 35 জন মারা গেছিল। বিজেপির কর্মী সমর্থক, হাজার হাজার বিজেপি কর্মী সমর্থক বেরিয়ে চলে গেছিল। কি কারণে? কলকাতা হাইকোর্ট সিবিআই তদন্ত আদেশ জারি করার পরেও কি কারণে যে সমস্ত তৃণমূল নেতার বিরুদ্ধে অভিযোগ সরাসরি ছিল তাদেরকে ডাকা হলো না, সিবিআই তদন্তের আওতায় আনা হলো না, তাদেরকে জেলে পোড়া হলো না কেন? আর কত বিজেপির কর্মীর নেতার মৃত্যুর বিনিময়ে অমিত শাহ সাড়া দেবে? আর কত নেতা মার খাবেন, তারপরে নরেন্দ্র মোদী অমিত শাহ সাড়া দিবেন? কারণ তাদের সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা পর্যন্ত তৃণমূলের দ্বারা আক্রান্ত হয়েছে, মার খেয়ে গেছে। মার খাওয়ার পরেও কয়জনের বিরুদ্ধে ব্যবস্থা নিতে পেরেছেন মোদী অমিত শাহরা? কেন নেয়নি? যে আইএস আইপিএস দেরকে ডাকানো, দিল্লিতে 2-1 ডাকা হলো, যারা দায়িত্বে ছিল তাদের কয়জনের বিরুদ্ধে ব্যবস্থা নিতে পেরেছে? সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা মার খেয়ে যায়, তারপরেও কেন মোদী অমিত শাহকে ঢোক গিলতে হয়? শুভেন্দু অধিকারী মার খেয়ে যায়, তারপরেও কেন ঢোক গিলতে হয়? সুকান্ত মজুমদার আক্রান্ত হয় বারবার, তারপরেও তাদের কেন ঢোক গিলতে হয়? খগেন মুর্মুকে রক্তাক্ত করবার পরেও কোনো উদ্যোগ নেই কেন কেন্দ্রীয় সরকারের? শঙ্কর ঘোষরা মার খাওয়ার পরেও চুপ হয়ে যায় কেন? পঞ্চায়েত নির্বাচন 100 লাশের বিনিময়ে হয়, অথচ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী চুপ থাকেন কেন? ভারতবর্ষের স্বরাষ্ট্রমন্ত্রী হিসাবে অমিত শাহ, তার পশ্চিমবাংলার কনটেক্সটে যদি ভূমিকা দেখি তাহলে বলবো যে স্বাধীনতার পর সবচেয়ে দুর্বলতম স্বরাষ্ট্রমন্ত্রী। স্বাধীনতার পরে সবচেয়ে দুর্বলতম স্বরাষ্ট্রমন্ত্রী বাঙালির জন্য। বাঙালি চৌপাট হয়ে যাচ্ছে, তার বাঙালি নয় ভুলে গেলাম, তার দলের নেতা কর্মীদের রক্ষা করতে পারে না যেই স্বরাষ্ট্রমন্ত্রী, তাকে আমি সবচেয়ে দুর্বলতম স্বরাষ্ট্রমন্ত্রী বলবো না তো কি বলবো? যে বিজেপির নেতা কর্মীরা প্রতিনিয়ত মার খাচ্ছে, তাদেরকে রক্ষা করতে পারে না যেই স্বরাষ্ট্রমন্ত্রী, তিনি কম্প্রোমাইজ করছেন নাকি তিনি আদতেও ক্ষমতা দখলের জন্য লড়াই করছেন, এটা বুঝতে কি খুব বেশি দেরি হয়? যে ইলেকশন কমিশন প্রস্তুতি ছাড়াই এসআইআর করে, নিরাপত্তা বিধান না করে, জেলায় জেলায় পর্যবেক্ষক নিয়োগ না করে, তাহলে বুঝতে হবে এসআইআর এর খেলাটা এমন খেলা যেখানে ভাই তুমি হিন্দুদের কথা বলবে, আমি মুসলিমদের কথা বলবো, বিভাজনের রাজনীতির জায়গা। আমাদের আরজি করের বোনটি মারা যাওয়ার পরে তার বাবা মা স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে দেখা করতে চেয়েছিলেন, কেন সময় দেননি? কারণ একটা সময় আপনাদের মনে হচ্ছিল আরজি করে আন্দোলনের সাথে বামপন্থীদের প্রভাব আছে। এই বামপন্থীদের থেকে প্রভাবে বামপন্থীরা যে লাভবান না হয়, তৃণমূল থাকুক, বামপন্থীরা যাতে লাভবান না হয়, এই ভাবনা থেকেই স্বরাষ্ট্রমন্ত্রী সাড়া দেননি অভয়ের মা বাবার সাথে দেখা করার প্রশ্নে। দেখো, তোমাকে আমি পরিষ্কার বলছি, এই রাজ্যে কিন্তু একটা সিচুয়েশন তৈরি হয়েছে যেটা দুটো বিরোধী অপোজিশন থেকেই কিন্তু তৃণমূলের লাভ। এটা তোমাকে আমি ঋত্বিকা খুব সিরিয়াস লেভেলে বলছি, আমি আশা করব দর্শকরা এই গভীরতাটা বুঝবেন। এখানে যখন বিজেপি প্রধান শক্তিশালী হয়ে ওঠে, তখন বিজেপিকে আটকানোর জন্য বাম, অতি বাম, কংগ্রেস তারাও তৃণমূলকে সমর্থন করে। আবার উল্টো দিকে 2016-র অভিজ্ঞতা বলে, আবারও অভিজ্ঞতা হয়তো হবে, যখন বাম কংগ্রেস শক্তিশালী হয়ে উঠে প্রধান বিরোধী হিসাবে, তখন বিজেপি যে কোনো মূল্যে তৃণমূলকে রেখে দিতে চায়।
তাহলে দুদিক থেকেই তৃণমূল কিন্তু প্রোটেক্টেড। যখন বিজেপি শক্তিশালী হয়, বাম কংগ্রেস তাদের প্রধান শত্রু হিসাবে বিজেপিকে আটকানোর জন্য তৃণমূলকে হাওয়া দেয়। আবার বাম কংগ্রেস যখন শক্তিশালী হয়, তখন বিজেপির আদর্শগত সবচেয়ে বড় শত্রু কংগ্রেস এবং বামকে আটকানোর জন্য বলে, ভাই মমতা তুমিই ক্ষমতায় থাকো। ফলে মমতা বন্দ্যোপাধ্যায়ের দুদিকেই লাভ, রাজ্যটক বলা যায়। মমতা বন্দ্যোপাধ্যায়ের বিজেপি আসলে তাকে সমর্থন করে অতি বামপন্থীরা, আবার বাম কংগ্রেস যখন প্রধান শক্তি হয়ে উঠে তখন বিজেপি সরাসরি তৃণমূল কংগ্রেসকে ভোট দিয়ে জয়ী করে, যেটা 2016-11-তে আমরা দেখেছি। মানে মমতা বন্দ্যোপাধ্যায়ের মতন ভাগ্যবান, আমি বারবার এই কথাটা বলি, একেবারে চুল থেকে নখ পর্যন্ত পুরোটাই ওনার কপাল। কুশাসনের পরেও কেবলমাত্র রাজনৈতিক সমীকরণ আর আইডেন্টিটি পলিটিক্সের জোরে তিনি বছরকে বছর যত বছর ইচ্ছে শাসন করেই যাবে। ফলে অভিজিৎ গাঙ্গুলি যে বক্তব্য রেখেছে, একজন বিশ্লেষক হিসাবে তোমার চ্যানেলে গত 2 বছর ধরে এই বক্তব্য রাখছি, কিন্তু অভিজিৎ গাঙ্গুলি যেহেতু মানে স্বনামধন্য বিচারপতি ছিলেন কলকাতা হাইকোর্টের, ঐতিহাসিক রায় দিয়ে মানুষের হৃদয় জয় করেছেন, ফলে তার বক্তব্যের ভার আমার থেকে অনেক বেশি। সেই কারণে আমার বক্তব্য শুনে লোকের খারাপ লেগেছে, কেউ ইরিটেটেড হয়েছেন এতদিন। অভিজিৎ বাবুর ক্ষেত্রে তো সেটা হননি। তাহলে দিনের শেষে অন্তত একবার অন্তত বলুন যে বিশ্বনাথ চক্রবর্তী যে কথাটা এই চ্যানেলে বলেছে বা একাধিক চ্যানেলে বলেছে, যে আদতেও নরেন্দ্র মোদী, অমিত শাহরা পশ্চিমবাংলায় বিজেপিকে ক্ষমতায় দেখতে চায়, নাকি মমতার মাধ্যমেই ওরা পশ্চিমবঙ্গ শাসন করছে, মমতাকে বসিয়েই পশ্চিমবাংলার শাসন ব্যবস্থা পরিচালনা করছে। এই প্রশ্নটা যখন বহু দিন ধরে রেখে গেছি, তার অন্ততপক্ষে সমর্থন অভিজিৎ গাঙ্গুলির মাধ্যমে এসেছে। তার জন্য অভিজিৎ বাবুকে অসংখ্য ধন্যবাদ।